4 মাসের শিশুকে বুকে নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে চলছে জয়ন্তী। পরনে তার সাদা শাড়ি। সদ্য বিধবা জয়ন্তীর স্বামী গত হয়েছে মাত্র কিছুদিন হলো। এরই মধ্যেই শ্বশুর শাশুড়ি তাকে বাসা থেকে বের করে দিয়েছে। 4 মাসের শিশুকে নিয়ে কোথায় যাবে জয়ন্তী? মেয়েদের তো একটা বাপের বাড়ি থাকে, কিন্তু জয়ন্তীর তো 3 কুলে কেউ নেই। তার উপর সে বাঘ প্রতিবন্ধী। বড় হয়েছে এক সাসার বাসায়। সে সাসাও গত হয়েছে 2 বছর হলো। এখন এই মেয়েটা তার নবজাতক শিশুকে নিয়ে কোথায় যাবে? কাউকে তো সাহায্যের জন্য মুখ খুলে কিছু বলতেও পারবে না। রাস্তাঘাটের অবস্থাও বেশি একটা ভালো না। কে দাঁড়াবে জয়ন্তীর পাশে? আনমনে উদ্দেশ্যহীন পথে হেঁটে চলেছে সে। হঠাৎ করে কোলের বাচ্চাটা কেঁদে ওঠে। জয়ন্তী বুঝতে পারে বাচ্চাটার খিদে পেয়েছে, কিন্তু রাস্তার মধ্যে সে কিভাবে বাচ্চাকে খাওয়াবে? জয়ন্তী আশেপাশে তাকিয়ে দেখে মানুষ তার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তাকানোর কারণও আছে। সাদা শাড়ি পরে কেউ এভাবে রাস্তায় বের হয়? তাও এই ভর দুপুরে। কোলের বাচ্চাটা কান্না করেই চলছে। মায়ের মন বাচ্চার কান্না দেখে নিজের চোখ ভিজে উঠেছে। তখনই জয়ন্তীর কাছে আসে একটা মধ্যবয়সী মহিলা। এ কি বোন, বাচ্চা কান্না করছে কেন? আর তুমি এই ভর দুপুরে বাচ্চা নিয়ে রোদের মধ্যে কেন বা কোথায় হেঁটে যাচ্ছ? জয়ন্তীর চোখে পানি দেখে বুঝতে পারে মেয়েটা হয়তো অসুবিধার মধ্যেই রয়েছে। বোন, তুমি আমার বাসায় আসো। কাছেই আমার বাসাটা। বাচ্চাটা তো খুব কান্না করছে, হয়তো খিদে পেয়েছে। তুমি আমার সাথে আসতে পারো, পরে না হয় আবার চলে যাবে। জয়ন্তী আর কোনো কথা বলল না। সে মহিলাটার সাথে হেঁটে চলে যাচ্ছে। ভদ্রমহিলা জয়ন্তীকে কিছু প্রশ্ন করে, কিন্তু জয়ন্তীর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে ভদ্রমহিলার বাসায় পৌঁছে যায়। এবার জয়ন্তী তার বাচ্চাকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করে। জয়ন্তী তাড়াহুড়ো করে বাচ্চাকে আগে খাওয়ানো শুরু করে। বাচ্চা খাবার খেয়ে কান্না থামায়। ভদ্রমহিলা জয়ন্তীর জন্য এক গ্লাস ঠান্ডা পানি এনে জয়ন্তীর হাতে দিতেই সে একেবারে সব পানি খেয়ে ফেলে। জয়ন্তী এতক্ষণ ধরেই মহিলার সাথে আছে। তার মুখ থেকে একটা শব্দ বের হলো না। কী নাম তোমার বোন? আর বাসা কোথায় তোমার? জয়ন্তী বয়স্ক মহিলার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো উত্তর সে দিতে পারছে না। কি হলো বোন, কথা বলছো না যে? জয়ন্তী কোলের বাচ্চাটাকে খাটের উপর শুইয়ে দিয়ে মহিলাকে ইশারায় বলল তাকে কাগজ আর একটা কলম দেওয়ার জন্য। এতক্ষণে মহিলাটা বুঝতে পারে জয়ন্তী কথা বলতে পারে না, তাই সে একটা কাগজ আর কলম নিয়ে জয়ন্তীর হাতে ধরিয়ে দেয়। জয়ন্তী কাগজে কিছু লিখে মহিলার দিকে এগিয়ে দেয়, যেখানে লেখা ছিল, আমি জয়ন্তী, আমি কথা বলতে পারি না, তাই এতক্ষণ আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি পারিনি, আমাকে ক্ষমা করবেন। তোমার বাসা কোথায় বোন? আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। কিছুদিন আগে প্রবাসে আমার স্বামী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। স্বামীর মৃত্যুর মাত্র 15 দিন হয়েছে। কি বলছো? মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে? একটা সদ্য বিধবা মেয়েকে বাসা থেকে বের করে দেয়। আর সব থেকে বড় কথা, তোমার কোলে একটা ছোট শিশু রয়েছে। তার কথা তো একটা বারো বাবা উচিত ছিল ওদের। জয়ন্তী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভদ্রমহিলা জয়ন্তী চোখের পানি মুছে দিয়েই বলল, কান্না করো না বোন, আমি আছি তোমার পাশে। তোমার মতো আমিও খুবই একা। 3 কুলে আমার আর কেউ নেই। আর হ্যাঁ, আমার নাম শিরিন। আমার বাবা আমাকে একটা লোকের কাছে বিয়ে দিয়েছে। লোকটা খুবই খারাপ ছিল। প্রতি রাতে নেশায় ডুবে থাকে। কিছু থেকে কিছু হলেই আমার গায়ে হাত তুলতেন। তাই ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বাড়িতে আমার বাবা আমাকে উঠতেই দেয়নি। তারপর আর কি, নিজের পথ নিজেই খুঁজে নিয়েছি। এ বাসায় আমি একাই থাকি। বাজারে আমার একটা ছোট দোকান আছে, টেইলারের দোকান। আমি জামা কাপড় সেলাই করে যা টাকা পাই তা দিয়ে মোটামুটি আমার ভালোই চলছে। জয়ন্তী মন দিয়ে শিরিনের সব কথাগুলো শুনছে। শিরিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে জয়ন্তীকে বলল, আমি জানি বোন, তোমার মনে অনেক কষ্ট। তুমি তো তোমার মনের কথাগুলো প্রকাশ করতেও পারছো না। জয়ন্তী কাগজে কিছু একটা লিখে আবারও শিরিনের দিকে এগিয়ে দিল। আপু, আমি তাহলে উঠি। আর আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে তুমি কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা আছে তোমার? জয়ন্তী দুদিকে মাথা নাড়িয়ে না বলল। আমাকে আপু বলছো যখন, আজ থেকে তুমি আমার বোন। আমি আপনাকে ঝামেলায় ফেলতে চাই না। আমার কপালে যা আছে তাই হবে। কিন্তু বাচ্চাটার কি হবে? দেখো বোন, আমি বাসায় একাই থাকি। তুমি থাকলে তো অন্তত কথা বলার একটা মানুষ হবে আমার। আমার কোনো ঝামেলা হবে না। আমি যদি খেতে পারি তোমাকেও খাওয়াতে পারবো। শিরিনের জোরাজুরিতে জয়ন্তী থাকার জন্য রাজি হয়। সে এটা ভেবে অন্তত খুশি হয়েছে যে সে তো মাথার উপর একটা ছাদ পেল। এ বাচ্চাটাকে নিয়ে তার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। জয়ন্তী কিছু একটা লিখে শিরিনের দিকে আবারও এগিয়ে দেয়। আপা, আমিও সেলাইয়ের কাজ জানি। সাসার বাসায় থেকে আমি শিখেছি। আমাকে তাহলে আপনার সাথে নিয়ে যাইয়েন। তাহলে আপনাকে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো। শিরিন একটা মুচকি হাসি দিয়ে বলল, তাহলে তো ভালোই হলো।
দুই বোন একসাথে কাজ করব, গল্পও করা যাবে। আচ্ছা তুমি তাহলে রেস্ট করো, আমি একটু বাজারে যাব। বাজার কিছু কেনাকাটা করতে হবে, আর দোকানটাও বন্ধ করা হয়নি। আমি চলে আসব কিছুক্ষণের মধ্যেই। এই কথা বলেই চলে গেল শিরিন। জয়ন্তী বাচ্চাকে কোলে তুলে নেয়। জয়ন্তী ভাবছে আপন মানুষগুলো খুব অদ্ভুত, আর শিরিনের সাথে তার কোনো রক্তের সম্পর্কও নেই। মানুষটা তাকে কিভাবে আপন করে নিয়েছে। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। জয়ন্তী রোদের মধ্যে হেঁটে আসায় সে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, তাই বিছানায় নিজের শরীর এলিয়ে দিতে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। অন্যদিকে শিরিন দোকান বন্ধ করে কিছু কেনাকাটা করে বাসায় ফিরে এসে দেখে জয়ন্তী ঘুমিয়ে পড়েছে। জয়ন্তীর চোখের কোণে এখনও পানি লেগে আছে। জয়ন্তীর মায়াবী মুখের দিকে তাকাতেই শিরিনের মনটা খুব নরম হয়ে গেল। তার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। একটা প্রতিবন্ধী মেয়েকে বাচ্চাসহ বাসা থেকে বের করে দিতে তাদের কি বুক একটা বারও কেঁপে উঠল না? এরা কি মানুষ নাকি অমানুষ? আজ যদি মেয়েটার হাজব্যান্ড বেঁচে থাকতো, তাহলে হয়তো মেয়েটার সাথে এত খারাপ কিছুই হতো না। আল্লাহ মানুষের কথা ভাবেই পরীক্ষা নেয়। এসব ভাবতে ভাবতে সে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করলো। রান্নাবান্না শেষ করে শিরিন জয়ন্তীকে ডেকে ঘুম থেকে তুলে একটা নতুন সাদা শাড়ি দিয়ে জয়ন্তীকেও বলল, যাও বোন, ফ্রেশ হয়ে আসো। আর রান্না তো হয়ে গেছে, খাবার খেতে হবে তো। সকাল থেকে তো কিছুই না খেয়ে আসো। বাসায়ও কিছু ছিল না যে তোমাকে আমি কিছু খেতে দিব। জয়ন্তী একটা মুচকি হাসি দিয়ে শাড়িটা নিয়ে ওয়াশরুমের ভিতরে চলে গেল। জয়ন্তী ফ্রেশ হয়ে এসে দেখে বাচ্চাটা শিরিনের কোলে কান্না করছে। শিরিন জয়ন্তীকে দেখে বাচ্চাটাকে কোলে নিয়ে জয়ন্তীকে বলল, বাচ্চাটার মনে হয় খিদে পেয়েছে, আগে বাচ্চাকে ঠান্ডা করো, আমি আর পারছি না। জয়ন্তী বাচ্চাকে কোলে তুলে খাওয়ানো শুরু করে। এরপর থেকে জয়ন্তী শিরিনের সাথেই থাকতে শুরু করে। এর মধ্যে কেটে গেল কয়েক মাস। জয়ন্তী আর শিরিন প্রতিদিনে দোকানে বসে। জয়ন্তী তার বাচ্চাকে নিয়েই যায় সাথে করে। জয়ন্তী আর শিরিন দোকান বন্ধ করে বাজারে যায় কিছু কেনাকাটা করার জন্য। তখনই জয়ন্তীর চোখ আটকে যায় একটা গাড়ির ভিতরে। জয়ন্তী সাথে সাথে দৌড়ে গাড়িটার কাছে যাওয়ার আগেই গাড়িটা চলে যায়। জয়ন্তী সেখানে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। জয়ন্তীকে এভাবে ছুটে আসতে দেখে শিরিন দৌড়ে চলে আসে। কি হয়েছে জয়ন্তী তোমার? এভাবে ছুটে আসলে কেন? জয়ন্তী হাত দিয়ে ইশারা করে আর মুখ দিয়ে কিছু বলতে চায়। সে হয়তো ভুলেই গেছে তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। তার বলা কথাগুলো সে ছাড়া অন্য কেউ বোঝে না। জয়ন্তী চোখ দিয়ে পানি পড়ছে। আজ খুব আফসোস হচ্ছে তার। সে যদি বাঘ প্রতিবন্ধী না হয়ে সবার মতো কথা বলতে পারত। জয়ন্তী চোখের পানি মুছে দিয়ে শিরিন জয়ন্তীকে বাসায় নিয়ে আসে। জয়ন্তী তাড়াতাড়ি করে একটা কাগজ আর একটা কলম নিয়ে কিছু লিখে শিরিনের হাতে দেয়। আপু, আমি আমার হাজব্যান্ডকে গাড়ির ভিতরে দেখেছি। মৃত মানুষ জীবিত হয় কিভাবে? জয়ন্তীর মুখে তার স্বামীর কথা শুনিয়ে অবাক দৃষ্টি নিক্ষেপ করে শিরিন। যে মানুষ মারা গিয়েছে তাকে জয়ন্তী কিভাবে গাড়ির মধ্যে দেখেছে? শিরিন বুঝতে পারে জয়ন্তী হয়তো এখনও তার স্বামীর চিন্তায় আছে। তাই শিরিন বলল, জয়ন্তী, হয়তো তোমার চোখের ভুল। যে মানুষ মারা গিয়েছে সে ফিরে আসে কিভাবে? হয়তো তুমি অন্য কাউকে দেখেছ। তুমি তোমার স্বামীকে ভালোবাসো, সেই জন্যই অন্য কাউকে দেখে তোমার এমন মনে হয়েছে। আপু, আমার চোখের এত বড় ভুল হতে পারে না। আমি নিলয়কে খুব ভালোভাবেই চিনি। ওটা আমার নিলয় ছিল। আমার সাথে একবার আমার শ্বশুর বাড়িতে চলুন প্লিজ। আমি একবার নিলয়কে দেখেই চলে আসব। জয়ন্তী, নিজেকে সামলাও বোন। ওটা নিলয় ছিল না, নিলয় তো মারা গিয়েছে। আপু, শুধু একবারই যাব। আমি একবার নিজের চোখে দেখব সব। আমার চোখে এত বড় ভুল হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, যাব। পিয়াসকে কি করবে? আর পিয়াস কোথায়? পিয়াস ঘুমিয়ে আছে, ওকে নিয়ে যাব। না হলে ঘুম থেকে উঠে কান্নাকান্নি শুরু করে দিবে আমাদেরকে না দেখতে পেয়ে। আচ্ছা একবার গিয়ে দেখে আসি। তোমার মনের সন্দেহ যেন সত্যিই হয়, তাহলে ছেলেটা তার বাবাকে ফিরে পাবে, তুমিও তোমার হারানো সংসার ফিরে পাবে। তোমার জন্য এটুকু তো আমি করতেই পারি। শিরিন পিয়াসকে কোলে তুলে নিয়ে জয়ন্তীকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সবাই জয়ন্তীর শ্বশুরবাড়ির সামনে চলে আসে, কিন্তু বাড়িতে তালা ঝুলছে। শিরিন তালা ঝুলতে দেখে জয়ন্তীর দিকে তাকালো। জয়ন্তী মন খারাপ করে তাকিয়ে আছে বাসার দিকে। এ বাড়িতে তার কত স্মৃতি রয়েছে। 2টা বছর এই বাড়িতে ছিল সে। সব কিছু এখনই আগের মতোই রয়েছে। কয়েকটা মাস হলো তাকে বের করে দিয়েছে। জয়ন্তী, কেউ তো মনে হয় বাসায় নেই, মনে হয় কোথাও গিয়েছে। জয়ন্তী ইশারায় কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। জয়ন্তীর ধারণা সবাই হয়তো বাহিরে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবে। কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরেও যখন কেউ এলো না, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে। শিরিন জয়ন্তীকে বলল, কেউ তো এখন এলো না, চলো, সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমাদের বাসায় যাওয়া উচিত। জয়ন্তীর মন অনেক বেশি খারাপ হয়ে যায়। যখনই তারা নিজেদের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই একটা অচেনা লোক আসে। এসে সে দরজা খুলে ভিতরে গিয়ে বাসার সব লাইট অন করে দেয়।
জয়ন্তী আর শিরিন লোকটার কাছে আসে। শিরিন লোকটাকে বলল, এবারে লোকজন কোথায় গিয়েছে বলতে পারেন? লোকটা অবাক চোখে তাকিয়ে বলল, এটা তো আমার বাড়ি, আপনারা কার খোঁজ করছেন? জয়ন্তী কথাটা শুনে অবাক হয়ে গেল। শিরিন জয়ন্তীর দিকে তাকিয়ে রইল। জয়ন্তী তো কিছু বলতেই পারছে না। শিরিন আবার বলল, এ বাড়িতে তো আগে অন্য কেউ থাকতেন। জি, এ বাড়িতে আগে অন্য একটা পরিবার ছিল, তারা বাড়ি বিক্রি করেই চলে গিয়েছে। কোথায় গেছে বলতে পারবেন? না, এসব ব্যাপারে তো আমাকে কিছু বলেনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শিরিন জয়ন্তীর কাছে গিয়ে বলল, চলো বোন। জয়ন্তী চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। জয়ন্তী বুঝতে পারে না তারা বাসা কেন বিক্রি করে চলে গেল। তার স্বামী কি আদৌ বেঁচে আছে, নাকি সে আসলে ভুল দেখেছে? তার স্বামী আসলে সে তো তাকে অবশ্যই খোঁজার চেষ্টা করত। স্বামী যখন দেশের বাইরে যায় তখন জয়ন্তী প্রেগনেন্ট ছিল। পিয়াসের জন্মের পর থেকে আর যোগাযোগ হয়নি স্বামীর সাথে। হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার 2 মাস পরে খবর আসে জয়ন্তীর স্বামী মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে। তারপর থেকে শ্বশুর শাশুড়ির অত্যাচার শুরু হয়ে যায়। ভালোভাবে খেতে দিত না। মেয়েটা যে কি মানসিক শান্তির দরকার ছিল সেইটুকুও পায়নি কারো কাছ থেকে। রাতে কান্না করে ঘুমিয়ে পড়ত। নিজের সন্তানের কথা ভেবে সব কিছুই সহ্য করত জয়ন্তী। কিন্তু শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে বাচ্চাকে সহ। জয়ন্তী আর শিরিন নিজের বাসায় চলে আসে। জয়ন্তী এখনও কান্না করেই যাচ্ছে। শিরিন জয়ন্তীর কাছে এসে বলল, কান্না করে আর কি হবে বলো? কান্না করো না বোন, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার স্বামী যদি সত্যি বেঁচে থাকে তাহলে তার সাথে তোমার অবশ্যই একদিন না একদিন দেখা হবে। ছেলেটা কান্না করছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আমি একটু দোকানে যাই, সারাদিন তো তেমন একটা কাজ করতে পারিনি। কিছু জামা কাপড় কাল ডেলিভারি দিতে হবে, আমার ফিরতে কিছুটা সময় লাগবে, তুমি দরজা বন্ধ করে দিও। এ কথা বলেই শিরিন চলে গেল। জয়ন্তী বাসায় একাই থাকে। স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ছে। সে বাক প্রতিবন্ধী হলেও সংসারে কোনো অশান্তি ছিল না। স্বামী খুব ভালোবাসত জয়ন্তীকে। জয়ন্তী এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারেনি। হঠাৎ দরজার শব্দ শুনে চোখ খুলে জয়ন্তী। জয়ন্তী তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে দেখে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে শিরিন। শিরিন ভিতরে এসে দরজা বন্ধ করে দিয়ে জয়ন্তীকে বলল, জয়ন্তী, তোমার জন্য একটা খবর আছে। এবার মনে হয় তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে। জয়ন্তী শিরিনের কথা শুনে শিরিনের মুখের দিকে তাকিয়ে আছে। শিরিন আবার বলল, আমাদের দোকানে মাঝে মধ্যে যে রহিম মিয়া, উনি একটা প্রস্তাব নিয়ে এসেছে তোমার জন্য। কিসের প্রস্তাব? ওনার নাকি একটা ছেলে আছে, ওনার তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমার ব্যাপারেও সব শুনেছে। উনি তোমাকে তার ছেলের বউ করে নিতে চাই, আর বলেছে পিয়াসকেও তোমার সাথে রাখতে পারবে। উনিও খুব ভালো মনের মানুষ, কিন্তু আমি এখনও কিছু বলিনি, তোমার তো নিজের মতামত দরকার। জয়ন্তীর মনটা খারাপ হয়ে গেল। সে গিয়ে পিয়াসের পাশে বসে পড়ে। শিরিন জয়ন্তীর পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বলল, ভেবে দেখো বোন, পিয়াসের কথা অন্তত চিন্তা করো। ওর তো বাবার খুব প্রয়োজন, আর তোমারও এখনও বয়স বেশি হয়নি। ওনার পরিবারও খুবই ভালো, তুমি ওখানে গিয়ে ভালোই থাকবে। পিয়াসও খুব ভালোভাবে বড় হবে, সে বাবার একটা পরিচয় পাবে। আমার মনে হয় তোমার রাজি হয়ে যাওয়া দরকার। জয়ন্তী কিছু না বলে মন খারাপ করে বসে রইল। শিরিন আবার বলল, আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আর বিষয়টা ভেবে আমাকে উত্তর দিও। এই কথা বলেই শিরিন চলে গেল। জয়ন্তী ঘুমোতে যায়, কিন্তু তার চোখে ঘুম আসছে না। তার কেমন যেন খারাপ লাগা কাজ করছে। সে দোটানায় পড়ে গেলেও কি করবে না করবে বুঝতে পারছে না। তার কেন জানি হাজব্যান্ডের কথা ভীষণ মনে পড়ছে। তার জায়গায় অন্য কাউকে সে বসাতে পারছে না। জয়ন্তী উঠে চলে গেল জানালার পাশে। সে বাহিরের দৃশ্য উপভোগ করছে। ঠান্ডা বাতাসে শরীর শীতল হয়ে এসেছে। হঠাৎ করে তার কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করতে সে চমকে ওঠে। পিছনে তাকাতে সে হতবাক হয়ে যায়। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তার হাজব্যান্ড নিলয়। নিলয়কে দেখে জয়ন্তী নিলয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে। নিলয়কে জড়িয়ে ধরে অজরে কান্না করছে জয়ন্তী। তখনই একটা শব্দ কানে আসতে জয়ন্তী হতবাক হয়ে যায়। বোন, কান্না করছো কেন তুমি? তখনই জয়ন্তী বুঝতে পারে নিলয় শুধুই তার কল্পনা ছিল। নিলয় বারবার জয়ন্তীর কল্পনার মধ্যে এসে পড়ে। জয়ন্তীকে ভাবুক দেখে শিরিন বলল, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমাদের নিয়তিকে তো আমাদের মেনে নিতেই হবে। আমি জানি তুমি নিলয়ের অপেক্ষায় আছো, কিন্তু যে মানুষ মারা গিয়েছে সে আর কখনোই ফিরে আসতে পারে না। স্মৃতি নিয়ে কতদিন বা চলা যায় বলো? তোমার এখনও সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে। ভেঙে পড়লে হবে না তোমার। পিয়াসের কথাটা একবার চিন্তা করো। ও বড় হলে যখন বাবার কথা জিজ্ঞেস করবে তখন কি করবা তুমি? একটা সন্তানের বাবা থাকাটা কতটা প্রয়োজন
আমি তাদের কাল আসতে বলবো আমাদের বাসায়। জয়ন্তী তখনও মন খারাপ করেই আছে। আসলে সে এখনও নিজের মতামত দিতে পারছে না। সে নিজের সাথে নিজেই লড়াই করতে শুরু করে। ছেলের কথা ভেবে সে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর লোকটাও খারাপ না, খুবই ভালো। কিন্তু তার ছেলে কেমন সেটা জয়ন্তী জানে না। স্বামী যদি খারাপ হয় তাহলে তো বাবা মা দিয়ে আর কিছু হয় না। যে স্বামীর সাথে সংসার করবে তাকে আগে দেখতে হবে। জয়ন্তী কাগজে একটা কিছু লিখে শিরিনের রুমে গিয়ে নিয়ে আসে। শিরিন ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে নিজের রুমে। তাই জয়ন্তী শিরিনকে না ডেকে তার বালিশের পাশে কাগজটা রেখে চলে আসে। সকালে ঘুম থেকে উঠে শিরিন বালিশের পাশে কাগজটা দেখা মাত্র হাতে নিয়ে পড়তে শুরু করে, যেখানে জয়ন্তী বিয়েতে সম্মতি জানিয়েছে। শিরিনও খুবই খুশি হয়েছে মেয়েটার কথা ভেবে। শিরিন সেদিনই ওই লোকটার কাছে খবর পৌঁছে দেয়। বিকেলে সে তার ছেলেকে নিয়ে আসে জয়ন্তীকে দেখার জন্য। জয়ন্তীকে ছেলের পছন্দ হয়। সে জয়ন্তী এবং জয়ন্তী ছেলে পিয়াসকেও মেনে নিবে বলেছে। ছেলেটারও আগে একবার বিয়ে হয়েছে, কিন্তু তার স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে দুজনেই মারা যায়। জয়ন্তীর কাছে কোনো কিছুই গোপন রাখা হয়নি। লোকটা তার ছেলে সব কিছুই খুলে বলেছে। জয়ন্তীর হবু স্বামীর নাম রাজ। রাজ পিয়াসকে নিজের কোলে তুলে রেখেছে। রাজ বাচ্চাদের পছন্দ করে দেখে বোঝা যাচ্ছে। সেদিনই বিয়ে 3 তারিখ ঠিক করে ফেলা হয়। আগামী শুক্রবার সন্ধ্যায় রাজের বাড়িতে বিয়ে হবে। তেমন কোনো বড় অনুষ্ঠান হবে না, শুধুই কয়েকজন নিজেদের লোক থাকবে। এইটুকু বলে চলে যায় রাজ ও তার বাবা। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসে। শিরিন জয়ন্তীর জন্য কেনাকাটা করে। বিকেল হতেই শিরিন জয়ন্তীকে নিয়ে চলে যায় রাজার বাসায়। সেখানে রাজার মা জয়ন্তী ও শিরিনকে একটা রুমে নিয়ে যায়। বাড়িতে কিছু মেহমান এসেছে। শিরিন সেটা খেয়াল করলেও জয়ন্তী তেমন একটা খেয়াল করেনি। কিছুক্ষণের মধ্যেই শিরিন জয়ন্তীকে খুব সুন্দরভাবেই সাজিয়ে ফেলেছে। বাসায় হুজুর নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিয়ের কাজ শুরু হয়ে যাবে। তাই তো শিরিন জয়ন্তীকে নিয়ে আসে। তারপর জয়ন্তী একটা চেয়ারের উপরে বসে। আচমকাই জয়ন্তীর চোখ আটকে যায় নিলয়কে দেখে। নিলয়ও এখানে জয়ন্তীকে দেখে রীতিমতো ভূত দেখার মতো চমকে ওঠে। নিলয় তাড়াহুড়ো করে জয়ন্তীর কাছে গিয়ে বলল, জয়ন্তী, তুমি বেঁচে আছো? এই কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। সব থেকে বেশি হতবাক হয় শিরিন আর জয়ন্তী। জয়ন্তী তো কোনো কথা বলতে পারছে না, তার চোখ দিয়ে পানি পড়ছে। শিরিন বলল, জয়ন্তী বেঁচে আছে মানে? আপনি কে? নিলয় বলল, আমি জয়ন্তীর হাজব্যান্ড নিলয়। এ কথা শুনেই শিরিন হতবাক হয়ে গেল। শিরিন জয়ন্তীর কাছে গিয়ে বলল, জয়ন্তী, এ ছেলে কি তোমার হাজব্যান্ড নিলয়? জয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখনই নিলয় জয়ন্তীর কাছে এসে জয়ন্তীর মুখ উপরে তুলে বলল, জয়ন্তী, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি বেঁচে আছো। আমার মা বাবা আমাকে যেদিন তোমার মৃত্যুর খবর দিয়েছে সেদিন থেকে আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম। শিরিন নিলয়কে বলল, জয়ন্তী মারা গেছে মানে কি? জয়ন্তীর কাছে বলা হয়েছে আপনি মারা গেছেন। আপনার মৃত্যুর 15 দিনের মাথায় জয়ন্তীকে আপনার মা বাবা বাসা থেকে বের করে দিয়েছে। মেয়েটা তার ছোট একটা বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে। তারপর আমি ওকে আমার বাসায় নিয়ে এসেছি। এ কথা শুনে নিলয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এখানে নিলয়ের বাবা মাও আছে। তারা দুজনই স্তব্ধ হয়ে আছে। নিলয় তার মায়ের কাছে গিয়ে বলল, মা, এটা কি সত্যি? কোনো কথা বলছে না তারা। সেম প্রশ্ন নিলয় তার বাবাকেও করলো। সেও কোনো উত্তর দিতে পারেনি। কিভাবে দিবে উত্তর? তাদের তো বলার মতো কোনো মুখে নেই। নিলয়ের বাবা মা দুজনের কাছে মিথ্যে কথা বলছে, কিন্তু এই মিথ্যের কারণটা কি? নিলয় তার মাকে বলল, মা, আমি কি দোষ করেছি? কি অন্যায় করেছে আমার স্ত্রী সন্তান? কেন আমার থেকে তাদের এত দূরে রাখা হয়েছে? চুপ করে থাকবা না মা, জবাব দাও। আসলে বাবা, আমি কখনো জয়ন্তীকে পছন্দ করতাম না। তুই যেদিন জয়ন্তীকে বিয়ে করে নিয়ে বাসায় নিয়ে আসলি তখনই আমি জানতে পারি জয়ন্তী বাক প্রতিবন্ধী। এ মেয়ের সাথে তুই কীভাবে সারা জীবন কাটাবি। তাই তোকে বিদেশে পাঠিয়ে আমি ঠিক করলাম তোদের দুজনকে আলাদা করব। কারণ আমি তখনও জয়ন্তীকে ছেলের বউ হিসাবে মেনে নিতে পারছিলাম না। তারপর আমি প্ল্যান শুরু করি। তুই চলে যাওয়ার পর আমি জানতে পারি জয়ন্তী প্রেগনেন্ট। এটা শুনে আমি প্ল্যান করি এটাই সুযোগ। তাই সেদিনের অপেক্ষায় ছিলাম তুই কল দিলে আমরা সবসময় জয়ন্তীর আড়ালে তোর সাথে কথা বলি। আর জয়ন্তীকে বলি তোর রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুই মারা গেছিস। তারপর জয়ন্তীকে আমরা বাসা থেকে বের করে দেয়। আর তোকে বলি জয়ন্তী বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চা সহ মারা গেছে। সীমা, তোমরা এতটা নীচ কীভাবে হতে পারলে? নিজের ছেলেকে মৃত বলতে একবারও কি বুক কাঁপেনি তোমার? আর তোমরা কিভাবে পারলে একটা নিরুপায় মেয়েকে বাচ্চা সহ বাসা থেকে বের করে দিতে? একবারও কি ভাবনি এই অসহায় মেয়েটা বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে? ওর এই দুনিয়ায় আমরা ছাড়া তো আর কেউ ছিলাম না। মানুষ এতটা পাষাণ কিভাবে হতে পারে মা? নিলয় জয়ন্তীর কাছে গিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, জয়ন্তী, সব আমার জন্য হয়েছে।
আমি যদি তোমাকে ছেড়ে দেশের বাহিরে না যেতাম তাহলে আজ তোমার এমন পরিস্থিতি কখনো হতো না। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। জয়ন্তী কোনো কথা বলতে পারল না। নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে, কারণ নিলয়ের উপরে তার কোনো অভিযোগ নেই। এই একটা মানুষ সব সময় তার পাশে ছিল, সব সময় জয়ন্তীর খেয়াল রেখেছে। নিলয় আবার রাজের বাবার কাছে গিয়ে বলল, আঙ্কেল আমাকে ক্ষমা করবেন। রাজের কাছে গিয়ে বলল, রাজ, তোর সাথে আমার বন্ধুত্ব না হলে হয়তো আমি কখনোই আমার জয়ন্তীকে ফিরেই পেতাম না। আমার জয়ন্তীকে আমার কাছে ফিরিয়ে দে। নিলয় কেউ না জানলেও আমি তো জানি তুই জয়ন্তীকে কতটা ভালোবাসিস। তো জয়ন্তীর নাম অনেকবার শুনেছি, কিন্তু আমি জানতাম না এটাই সেই জয়ন্তী। আর জয়ন্তী এখনও তোরই আছে। আমাদের তো বিয়ে হয়ে যায়নি, তুই জয়ন্তীকে নিয়ে যা। নিলয় জয়ন্তীর কাছে গিয়ে বলল, জয়ন্তী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে রেখে আমি কোথাও যাব না। আমি সারা জীবন তোমার পাশে থাকব। আমি আর তুমি নতুন করে আমাদের সংসার শুরু করব। তখনই শিরিন নিলয়ের কাছে এসে বলল, জয়ন্তী তো একা না, তোমাদের তো একটা ছেলেও আছে। শিরিন পিয়াসকে নিয়ে নিলয়ের কোলে তুলে দিয়ে বলল, এটা তোমাদের ছেলে পিয়াস। নিলয় পিয়াসকে কোলে তুলে নিয়ে কপালে মুখে চুমু খেতে শুরু করলো, আর চোখ দিয়ে তার পানি পড়তে শুরু করলো। নিলয় শিরিনকে বলল, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। আপনি না থাকলে হয়তো আমার স্ত্রী সন্তান রাস্তায় থাকতো। ধন্যবাদ দিতে হবে না, আমার বোনের খেয়াল রাখলেই হবে। মেয়েটা তোমার জন্য অনেক কান্না করছে। মেয়েটা মন খুলে নিজের কষ্টের কথাগুলো কখনো কাউকে বলতেও পারেনি, সবসময় কান্না করেই গিয়েছে। ওকে তুমি দেখে রেখো। এবার সবার থেকে বিদায় নিয়ে পিয়াসকে কোলে তুলে নিলয় জয়ন্তীর কাছে গেল। জয়ন্তী শিরিনের কাছে গিয়ে শিরিনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। শিরিনেরও চোখে পানি, তবে আজকের পানিগুলো কষ্টের না, সুখের। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে এমন সময় নিলয়ের বাবা মা নিলয়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমাদের কি ক্ষমা করা যায় না বাবা? আমরা জানি আমরা অনেক বড় ভুল করেছি, তোদের অনেক কষ্ট দিয়েছি। আমাদের একবার কি সুযোগ দেওয়া যায় না? না, তোমাদের ছেলে তো অনেক আগেই মারা গিয়েছে মা। তাহলে আবার কেন এসেছ? আমরা আমাদের কাজের জন্য অনুতপ্ত বাবা, আমাদের ক্ষমা করে দে তোরা। জয়ন্তী বৌমা, তোমার সাথে অনেক অন্যায় করেছি আমরা, আমাদের ক্ষমা করে দাও। রাজার বাবা এসে নিলয়কে আর জয়ন্তীকে উদ্দেশ্য করে বলল, দেখো, ওনারা তোমাদের মা বাবা অন্যায় করলেও তাদের ক্ষমা করে দেওয়া উচিত। জানি ওনারা অনেক বেশি করেছে, কিন্তু এই বয়সে তোমরা ওদের ছেড়ে চলে গেলে ওনাদের কি হবে? বাবা মা যেমনই হোক না কেন, বাবা মা সবসময় সন্তানকে ভালোবাসে। তোমরা ওনাদের ক্ষমা করে দাও। লোকটার কথা শুনে নিলয় জয়ন্তীর দিকে তাকালো। জয়ন্তী মুচকি একটা হাসি দেয়। তারপর নিলয়ের মা জয়ন্তীকে জড়িয়ে ধরে। আর এতদিন পরে নিজের নাতিকে কোলে তুলে সেই নিলয়ের বাবা মা। নিলয় জয়ন্তীকে জড়িয়ে রাখে নিজের বুকে। এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এই গল্পের সমাপ্তি হলো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে কোনো এক গোধূলি বেলায়, লিখেছেন শহীদুল্লাহ সবুজ। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।